সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। আমরা যেটি আপনাদের দুজনের কাছে একটা একটা কমন প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা নির্বাচন কবে সেটা নিয়ে অনেকদিন আগে থেকে অনেক রকম কথা শুনে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে শুনে আসছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে, পরে এসে শুনলাম আচ্ছা এপ্রিলে তিনি ঘোষণা দিলেন, লন্ডন বৈঠকের পরে শুনলাম মোটামুটি সমঝোতা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। কিন্তু জামাত এবং এনসিপি একই সুরে বলেছে, এতদিন পর্যন্ত শুনে এসেছে যে মৌলিক সংস্কার এবং বিচার, এর আগে নির্বাচন নয়। আজকেও জনসভায় নাহিদ ইসলাম বগুড়ায় তারা সভা করছেন, সেখানে গিয়ে তিনি বলেছেন সেই একই কথা, সংস্কার এবং বিচারের আগে নির্বাচন নয়। আর কুমিল্লায় জনসভায় জামাতের আমির বলেছেন যেন তেন নির্বাচন চাই না। মানে একটু আপনাদের কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাই, তাদের অবস্থানের কি পরিবর্তন হলো? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমনটা সবাই মানছে, এরকম কি বোঝার অবস্থা তৈরি হয়েছে? মোস্তফা ফিরোজ শোনেন, এখন পরিষ্কার কথা হলো কি জানেন, বিএনপি যদি ধ্বংস না হয় তাহলে তাদের কোনো সম্ভাবনা নেই। আর নির্বাচন যদি না হয় তাহলে তাদের জন্য সুবিধা হলো এই যে তারা এই নানা রকম মাতব্বারি করতে পারে। কেননা এনসিপি তো মনে করে তারা সরকারি দল, জামাত মনে করে তারা একটা প্রভাবশালী দল। তো নির্বাচন হলে তো যখন কি ক্ষমতায় চলে আসবে বিএনপি, তখন তো তাদের কোনো গুরুত্ব থাকবে না। তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সুবিধা। সম্ভবত সেই কারণে তারা অপেক্ষা করছে যে বিএনপি কত অধঃপতনে নামতে পারে, এবং বিএনপির চারিদিকে যে অবস্থা, অধঃপতনের নানা আলামত দেখা যাচ্ছে। যেভাবে চাঁদাবাজি করছে, হ্যাঁ এটা ঠিক। এটাও সত্য যে তাদের চাঁদাবাজি গুলো, তাদের দুর্নীতি অনিয়ম গুলো সেইভাবে খুবই ফোকাসড করতেছে, খুব সংঘবদ্ধ ভাবে এই এনসিপির এবং জামাত তারা একেবারে। যেমন পাটগ্রামের ঘটনাকে বলতেছে, তাহলে নির্বাচন, জামাতের আমির বলছেন যে তাহলে নির্বাচন কিভাবে সম্ভব, লেভেল প্লেইং ফিল্ড না হলে তো হবে না। মানে পাটগ্রামের একটা ঘটনাই মনে হচ্ছে যেন এমন একটা পরিস্থিতি যে পুলিশ প্রশাসন সবকিছু দখল করে ফেলছে বা তাদের একেবারে পদোন্নত হয়ে গেছে, ফলে এখানে নির্বাচন সম্ভব না। মানে নির্বাচন যদি না হয় আগামী 5 বছর তাহলে বা 10 বছর, তাহলে তাদের জন্য খুব সুবিধা হয়, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করছে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। আমি একদম খোলাখুলি কিন্তু ভাবে বললাম, লালমনিরহাটের অনেকে পাটগ্রাম, ভয়টা মানে পেয়ে এই যেতে পারে। বিষয়টা কি আলোচনায় আছে? লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনাটা ঘটেছে, যেখানে আসলে সার্জিস আলম ফেসবুক পোস্টে অভিযোগও করছেন যে আপনিও নিশ্চয়ই সেটাই বিষয়ে জামাতের আমিরও বলছেন যে হুম, 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 হুম। সেখানে কিভাবে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, পুলিশে ধরে নিয়ে গেলে সেখানে গিয়ে আবার থানা ঘেরাও করছে বা তাদেরকে ছাড়িয়ে আনার তৎপরতা চালাচ্ছে স্বেচ্ছাসেবক দলের লোকজন। এই তো অভিযোগ, কিন্তু এরকম তো পটিয়া থানায় করছে এনসিপির লোকেরা। তাহলে মানে না 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 না, পাটগ্রামের ঘটনাটা আরো মানে মারাত্মক। সেই কারণটা হলো, ওখানে খেয়াল করবেন যে পাটগ্রামের যখন নাকি সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনায় নিয়ে যায়, তখন পাশের এবং পুলিশ যখন নাকি এখানে অবরুদ্ধ আক্রান্ত, তখন হাতীবান্ধা পাশের থানা থেকে পুলিশ যাওয়ার চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার জন্য। সেখানে 200-250 নেতা কর্মীরা তারা অবরুদ্ধ করে রাখে, ওই পুলিশকে যেতে দেয়নি। তার মানে এটা তো একটা সংঘবদ্ধ ইয়ে। আপনি মানে থানায় থানায় যদি এই ধরনের যদি মব তৈরি হয়, যেটা বিএনপি করছে, সেটা তো খুবই অপ্রত্যাশিত। ফলে এটা আমি মনে করি এরকম ঘটনা তো আওয়ামী লীগ আমলেও কখনো নিশ্চয়ই। আমরা দেখিনি, যে যে সিঙ্গেল সিঙ্গেল ঘটনা সেটা, কিন্তু দলবদ্ধ ভাবে এই থানা ওই থানা মিলে একেবারে এই ঘটনাগুলো ঘটার মতন কি পরিস্থিতি? এটা কি মানে কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, কিসের আন্দোলন হচ্ছে? বা থানা পুলিশের বিরুদ্ধে তো থানা পুলিশকে তো তারাই এখন সাপোর্ট করবে। আর পটিয়ায় যেটা ঘটছে সে তো অবশ্যই নিন্দনীয়। 8 ঘন্টা ধরে তারা মহাসড়ক করছে এবং ছাত্রলীগের এক কর্মীকে তারা মারধর করে পুলিশকে বলছে যে গ্রেপ্তার করেন। তো পুলিশ বলছে গ্রেপ্তার করবো কি ভিত্তিতে, মামলা নিতে ভাই, মামলা দেন। কি মামলা দেবো? কোনো যুক্তি নেই এখানে। এক ধরনের, এবং সেটা আবার চট্টগ্রামের শহরেও তারা একই মব তৈরি করছে, সেখানেও চাপ দিচ্ছে। এই ধরনের এক ধরনের অর্গানাইজড ক্রাইম আমি মনে করি। এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, এটা তো পুলিশ প্রশাসন তো কলাপস করবে। এবং আপনি দেখেন তার প্রতিক্রিয়ায় মুরাদনগরে কি ঘটতো, 39 ঘন্টা পর 3 জন, আহ, এক ফ্যামিলি 3 জনকে পিটায় মারলো, কোনো মামলা হলো না। 39 ঘন্টা পরে আহ, মামলা হয়েছে, তারপরে কয়েকজনকে অ্যারেস্ট হয়েছে। তার মানে এখানে পুলিশ প্রশাসন রীতিমতো আস্তে আস্তে অসহায় হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? সামনে নির্বাচন হবে নাকি নৈরাজ্য হবে? এবং আমার মনে হচ্ছে যে নৈরাজ্য হোক। কিছু দল যাদের মানে ভোট করে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তারা মনে হচ্ছে এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। জি, আনিস আলমগীর, আপনার কাছেও শুরুর প্রশ্নটা তো আছেই যে নির্বাচন নিয়ে আসলে ফেব্রুয়ারিতে হবে বা
মানে সেটি কি আস্থা রাখা যাচ্ছে? এখনো যখন এই কথা শোনা যাচ্ছে, ওই প্রশ্নটার সাথে সাথে মোস্তফা ফিরোজ যে প্রসঙ্গে বললেন, সেখানেও থানায় থানায় এরকম ঘটনা, পটিয়া কোথাও এখানে। তারপরে আবার দেখছিলাম যে আরেকটি জায়গায় দেখছিলাম, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র চট্টগ্রামে তারা একজনকে ধরে পুলিশে দিয়েছে। পুলিশ বলছে যে, মানে তারা বলছে যে আওয়ামী লীগের, তার স্ত্রী বলছেন যে তিনি আসলে জামাতের সদস্য, এরকম একটা অবস্থা। পুলিশ আসলে কি করবে, কোথায় কেমন ভূমিকা পালন করবে, কার পক্ষে ভূমিকা পালন করবে, সঠিক কাজ করতে পারবে কিনা, এবং এই অবস্থায় পুলিশ নির্বাচনে কেমন, এই পুলিশ প্রশাসন নির্বাচনে কেমন ভূমিকা পালন করবে? তাদের তো আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচনে থাকে, আনিস আলমগীর। এই পুলিশ প্রশাসন তো নির্বাচনে ভালো ভূমিকা রাখতে পারবে না, এটা একটা অবধারিত, এটা বলার অপেক্ষা রাখে না। এটা আমি আরো অনেকজনের সাথে বলছি, আপনাদের সাথে, আপনার সাথে অতীতে বলেছি। কারণ হচ্ছে এদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। এরা, দীপু ভাই যেটা বললেন যে কোন থানা থেকে লোক নিয়ে যাচ্ছে, আবার সেটাকে উদ্ধার করতে যাচ্ছে, সেখানে আবার তাদেরকে হামলা করছে। তার মানে কি, বিএনপি বেপরোয়া হয়ে এটা করছে। আবার এনসিপি তো সরকারি দল, তারা যা ইচ্ছে তা করে, সেটাতে সরকারের অনুমোদন আছে। এবং তাদের সরকারের অনুমোদন আছে, সেটা তো আমরা পটিয়া থানাতে দেখলাম যে তাদের দাবির প্রেক্ষিতে ওসি কে পরিবর্তন করা হলো, কিন্তু ওসির কি দোষ সেটা কোনো ব্যাখ্যা দিল না। এবং তারা থানা আক্রমণ করলো এবং থানা উড়িয়ে দিবে বলল। তারা ওসি কে হত্যা করে ঝুলাই রাখবে এরকম ফেসবুক স্ট্যাটাস দিল। এগুলার কোনো প্রতিকার নাই। তো তাতে করে মনে হয় যেন এই দুইটি দল আহ পুলিশকে যা ইচ্ছা তা আহ করতে পারে, সেটা তারা প্রমাণ দিচ্ছে। বিএনপি সংঘবদ্ধভাবে আক্রমণ যেমন করছে পুলিশের উপর, তারা শুধু এখানে নয়, তারা তো খুলনাতেও আরেকটা পুলিশকে, কর্তব্যরত একটা পুলিশকে ধরে পিটিয়েছে। তো এই কতগুলো ঘটনা তারা আবার ব্যাক ইয়েও দেয়, তারা এগুলোকে শাস্তিও দেয়। কিন্তু তারপরও তো বেপরোয়া হয়ে যাচ্ছে। কেন তারা এত বেপরোয়া হয়ে যাচ্ছে, সেটা সেটা আমি জানি না। তাদের এই বেপরোয়া আচরণ ক্ষমতা যাওয়ার আগেই যখন হয়, পরে গেলে এরা যে কি করবে। এবং আ- জামাত এক্ষেত্রে খুব ভালো ভূমিকা আছে। জামাত এখানে মবের বিরুদ্ধে বলে, যেমন তাদের মানে চয়েস অনুযায়ী বলে আর কি। যে তারা যেরকম পাটগ্রামের কথা বললো, কিন্তু ইয়ের কথা বললো না, আপনার পটিয়ার কথা বললো না। এবং জামাত একটা সূক্ষ্মভাবে এমন ভাবে আগাচ্ছে যে যে মানে এই পরিস্থিতি যত ঘোলাটে হবে, তত তাদের লাভ। তারা বুঝাতে পারবে যে এক মুহূর্তে নির্বাচনের দরকার নাই। আর নির্বাচনে যখন দরকার না হয়, তখন এনসিপিরও লাভ এবং তাদেরও লাভ। কারণ তারা আহ বিনা ইয়েতে, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে কেউ না কেউ তো ক্ষমতায় আছে। এখন যদি ডক্টর ইউনূস যদি কন্টিনিউশন থাকে আরো 2 বছর থাকলে, তাদের তো কিছু আসে যায় না। তারা দুই দলই তো এখন ক্ষমতায় আছে, ভাব নিয়ে আছে। জামাতও যেখানে পারছে তাদের কথা, প্রশাসন বলেন, থানা বলেন, সব জায়গায় তাদের কর্তৃত্ব আছে, তাদের কথা শুনতেছে। এই যে আপনি যে একটা রেফারেন্স দিলেন, বউ পরিচয় দিচ্ছে জামাত করে, তার মানে কি জামাত করলে এখন পিঠ বাঁচবে তার, সেই জন্য পরিচয় দিচ্ছে। তো এরকম এই অবস্থা এমন তৈরি হয়েছে যে জামাত, আমি আগেও বলেছি, জামাত এবং এনসিপি দুটো হচ্ছে ডক্টর ইউনূসের দুই পকেটে থাকা দুটো রাজনৈতিক দল। উনি এদেরকে ব্যবহার করছেন। আর তার উপর মাঝে মাঝে একটু আক্রমণ করে বিএনপি। কিন্তু বিএনপি যত আহ ধ্বংসাত্মক বলবো না, যত নেগেটিভ কর্মকাণ্ড আছে সেগুলো করছে, সরকার এখানে কোনো ব্যবস্থা নেয় না। কারণ সরকার ব্যবস্থা না নিয়ে, সরকারও হয়তো বিএনপি কে, মানুষকে বুঝাতে চায় এরা যে ক্ষমতা আসলে কি হবে। তো মানুষ আতঙ্কিত। তো যারা নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশের কি হবে। তো এই 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 পরিস্থিতিতে ভোট না হলে ভালো। মানুষের মনেও এক ধরনের পারসেপশন ইয়ে করছে যে বিএনপি আসলে কি হবে, বিএনপি আসলে কিছু হবে না, সো ডক্টর ইউনূস থাকুক না, অসুবিধা কি। এখন জামাত এবং এনসিপি এই সুবিধাটা নিচ্ছে, আর বিএনপি মাঝখান দিয়ে বোকার মতো এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে, যাদের আহ সাংগঠনিক ভাবে তারা এটার কিন্তু বদনামের শিকার মানুষের হচ্ছে। মনে কি এই জায়গাটায়, হুম। মানুষের মনে আস্থা পাচ্ছে, বা মানুষ কি এই জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে যে ডক্টর ইউনূস থাকুক না, অসুবিধা কি, যেটি আপনি বলছিলেন যে? হ্যাঁ, আছে। কারণ হচ্ছে যে যখন আপনি বিকল্প নাই, যখন আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি মাঠে যাওয়া, সরকারে যাওয়ার আগেই অরাজকতার সৃষ্টি করছে, তার কর্মীরা বেপরোয়া হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে জামাত সাধু হিসাবে আছে এবং সাধু হিসাবে তারা প্রদর্শন করতে পারছে। আর এনসিপি তো সাধু হিসাবে নাই, তাদের তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে এই সরকার আমলে, তারাই তো সরকারে। সো
তারা সেভাবে চলছে। তো এখন ওইগুলো তো আর মানুষ দেখবে না, মানুষ দেখছে যে তাহলে ক্ষমতাকেই যাবে, ক্ষমতায় যাবে বিএনপি, বিএনপি যত পরিবর্তন হয় নাই। সো ডক্টর ইউনূস যদি আরো 5 বছর থাকে অসুবিধা কি? এটা কিছু মানুষের, সবাই না, যারা সচেতন মানুষ তারা চায় না। যারা সচেতন মানুষ তারা চায় যে অবিলম্বে একটা নির্বাচন হোক, ক্ষমতায় যে যাক, যে কালা চোরা হোক আর ধলা চোরা হোক, যেই ক্ষমতায় আসুক তাদের কোনো আপত্তি নাই। তারা চায় যে একটা রাজনৈতিক শাসন, তাতে করে এই যে ত্রিমুখী যে ইয়েটা, অরাজকতা, বিএনপি ক্ষমতায় না, এনসিপি ক্ষমতায় না, জামাত ক্ষমতায়, এই যে একটা টানাটানি, হুম। সেটার অবসান হয়ে যাবে। মাস্তান এক দলের হবে, মাস্তান 14 দলের যেমনটা আর আওয়ামী তখন লীগের থাকবে ছিল। না। হ্যাঁ, যেমনটা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের ছিল মানে তখন দেখেন মাস্তানি গুলো একদল করতো, আর কতগুলো গর্তে লুকিয়ে থাকতো। তাহলে আপনি আমি আমরা সবাই বা অন্যরা জানতো যে ভাই এ মাস্তান, এর সাথে আমার মারামারি করার দরকার নাই, আমরা এর থেকে দূরে থাকি, শান্তি মতো থাকি। হুম। এখন তো আপনি এ মারতেছে, ও মারতেছে, এও মারবে, কোন দিকে যাবেন? সব টোকাইগুলো নেতা হয়ে গেছে। এখন এদেরকে বললে এরা 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 মবের বিরুদ্ধে বললে এরা খেপে যাচ্ছে, হুম। বলতেছে আমাদেরকে মব বলতেছে। ভাই তোমাদেরকে কেন মব বলবো? বলছে এই আজকে আমি আর নতুন একটা ফতোয়া দেখলাম, এই যে বলতেছে যে যারা মবের বিরুদ্ধে বলে তারা আওয়ামী লীগার এবং তারা আন্দোলনের বিরুদ্ধে শক্তি। এগুলো এগুলো সরকারের লোক বলতেছে, সরকারের মানে পদ হোল্ড করা লোকজন বলতেছে। তার মানে মবকে এরা সার্টিফিকেট দিচ্ছে। তো এই মব সংস্কৃতি থেকে মানুষ মুক্তি চায়, মুক্তি চায় এই 3 দলীয় ইয়ে থেকে। মানুষ যদি মব একদলীয় হয়, মানুষের কিন্তু আপত্তি, আমার মনে হয় না যে আপত্তি করবে, কিন্তু এই মাত্রায় করবে না। কারণ এখন এমন এক মবেরও তো একটা, প্রত্যেক কিছুরই তো একটা গ্রামার আছে, তা না? যুদ্ধ চলে, যুদ্ধেরও একটা গ্রামার থাকে। অনেক মনে করে যে না, যুদ্ধ গ্রামার মেনে হয় না, যুদ্ধ গ্রামার মেনে হয়। তো সব কিছুরই একটা গ্রামার আছে, কিন্তু এটা একটা গ্রামার ছাড়া চলতেছে জি। এখন। জি। গত 5 বছর আওয়ামী লীগ সরকার যে যে ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল, এখন বিএনপি সেটার সাথে জড়িত হয়েছে। তারা চাঁদাবাজি আর আর আপনার প্রভাব বিস্তার সবগুলো করতেছে। হুম। তারা ক্ষমতা আসলে করবে। আপনি যেটা আমি আগে বলছিলাম, লালমনিরহাটের পাটগ্রামের যে থানা তারা হামলা করছে, ভোলায় তারা ধর্ষণের মামলা অভিযুক্ত হয়েছে। মানে একটা মহিলাকে গণধর্ষণ করা হয়েছে সেখানে, তার কোনো প্রতিকার আমি দেখি নাই। খুলনায় পুলিশ কর্মকর্তাকে গাড়ি থেকে নামায় তারা পিটিয়েছে। তো বিএনপি এমন সব কর্মকাণ্ড করছে যেগুলো চোখে পড়তেছে। আর এনসিপি এত সব মাস্তানি করতেছে, চাঁদাবাজি করতেছে। গতকাল রাতেও একটা বিয়ে অনুষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করতে চাইছে তারা, সেটা নিয়ে অভিযোগ উঠেছে যে চিটং ক্লাবে গিয়ে। তারপরে চিটং হুম। ইউনিভার্সিটিতে তারা মাস্তানি করেছে। তো এই দুই দল মাস্তানির মধ্যে আছে, জামাত মাঝখান দিয়ে দেখতেছে। আর সুবিধা বা মানে মানে সাধু সেজে আছে যে তারা এই পরিস্থিতির নির্বাচন কিভাবে করা যায়, তার মানে হুম। আরো দীর্ঘায়িত। আরো দীর্ঘায়িত হলে তাদের ক্যাডার গুলো আরো ভালোভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিস্তার করবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যাডার ভর্তি, এবং তাদের জামাত শিবির যদি ওখানে তাহলে আসলে প্রতিষ্ঠা হয়। এই অবস্থায় এক একজনের স্বার্থ যখন এভাবে ব্যাখ্যা করছিলেন, তাহলে এই অবস্থায় নির্বাচনটা কি এখন অনিশ্চিত? ফেব্রুয়ারিতে, এপ্রিলে? মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, নির্বাচনটা কি অনিশ্চিত? এই প্রশ্নটা একদম মানে বহুদিনের প্রশ্ন, অন্তত এই 1 বছর ধরে হচ্ছে এটি একটা প্রশ্ন। আর মব নিয়েও একটু জানতে চাবো, নির্বাচনটা একটু শুনে নিই, নির্বাচনটা কি অনিশ্চিত? এই নির্বাচনের অনিশ্চিতের আগের একটা একেবারেই সাম্প্রতিক একটা উদাহরণ দিই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াইয়া আক্তার, অত্যন্ত সজ্জন মানুষ, সিম্পল মানুষ। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, রিটায়ারমেন্টে গেছেন। তাকে ভিসি নিয়োগ দিয়েছে হুম। সরকার। আজকে শিবির এবং বৈষম্য বিরোধী তারা যে ঘেরাও করে বলতেছে আপনি নিজেও যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। প্রমোশনের একজন শিক্ষক, আমি জানি না তার নাম কি, সে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। এখন কুশল বরণ চক্রবর্তী এই নামটা বা তার ধর্মটা কি অপরাধ কিনা, নাকি তার যোগ্যতা অপরাধ, তার বিরোধিতা করছে তার পদোন্নতির ব্যাপারে। তার পদোন্নতির ব্যাপারে শিক্ষার্থীদের আপত্তি, শিক্ষার্থী মানে ওই শিবির এবং বৈষম্য বিরোধী। এটা এটা মুভ হইতে পারে? এটা নিয়ে ভিসি কে বলতেছে যে আপনি আপনার যোগ্যতা আসেনি। তাহলে দেখেন মবটা কোথায় যে পৌঁছাইছে। তাহলে এই যেই শিক্ষা, আমরা 15 বছর ছাত্রলীগের কথা আলাপ করলাম, আর এখন কি শিবিরও আছে, বৈষম্য আছে, এখানে ছাত্র দলটা দেখলাম না।
হয়তো কোথাও কোথাও আবার ছাত্রদল আছে। এই যে আনিস আলমগীর বললো, এত ক্ষমতার এতগুলো কেন্দ্র, আপনি কাকে ধরবেন? ক্ষমতায় তো আছে ইউনূস সরকার, তার তো কোনো দল নাই। কাউকে ধরলে বলবেন যে না এটা তো সরকারের ব্যর্থতা, এটা তো, ওরা বলবে না এটা সরকারের ব্যর্থতা। এই জন্য ধরার জন্য একটা দল দরকার, নির্বাচনটা এই কারণে দরকার। কিন্তু নির্বাচনটা যে কত দরকার, দরকার হলো এই পরিস্থিতিটা থেকে উত্তরণ করতে গেলে, আমি বারবার বলতেছি, এই যে সংস্কার নামক একটা যে পাঠশালা খুলে পড়ছে এই ঐক্যমত্য কমিশন নামে, এইটা ভাইরে সংস্কার তো একটাই, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনটা শেখ হাসিনা না দেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি, এই পরিণতি। ওইটাই তো বড় সংস্কার, যে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব, সেটা শেখ হাসিনা দিতে পারে নাই। সেইটাই যদি সবাই মিলে দেয়, মানে সব শক্তিগুলো এক করে, এখন বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন সরকার তাদের পক্ষে সম্ভব না। একমাত্র যদি সামরিক বাহিনী আগায় আসে, এবং তার তো আর পুরো শক্তি নাই, 300 আসনে একযোগে 50টা করে আসনে মানে কেন্দ্রীভূত করে তার সমস্ত শক্তি ফোর্স গুলোকে মোবিলাইজ করে যদি দ্রুত নির্বাচন দেয়, তাহলে দেশটা বাঁচবে। আর তাহলে চরম অরাজকতা বাড়তে থাকবে। আপনি দেখেন এখন তো পরিসংখ্যান দিচ্ছে বিভিন্ন সংগঠন, যে মবের গত 5 মাসে 6 মাসে কি পরিমাণ বাড়ছে। এটা বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। প্রতিদিন সংবাদপত্রে এটাই হবে মূল ইস্যু। তো এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করতেছেন, যে বলতেছেন যে না, এই বিএনপি তো যদি এখন এইভাবে ক্ষমতায় আসে, তাহলে সে হয়ে যাবে ফ্যাসিস্ট, হয়ে যাবে, সে স্বৈরাচারী হয়ে যাবে, সে আওয়ামী লীগের মতন হবে। আর যে দল 15 বছর সংগ্রাম করলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আপনি নির্বাচনের আগেই রায় দিয়ে দিচ্ছেন যে তারা ফ্যাসিস্ট হয়ে যাবে। তাহলে রাজনৈতিক দলকে আপনি, মূল বড় রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না, আর আপনি সংস্কার দিয়ে তাদের উপরকে চাপাই দেবেন, এবং তারা হচ্ছে সংস্কার বাস্তবায়ন করবে। আচ্ছা বলেন তো, এই সংস্কারের আগে 111-এর সময় যে আওয়ামী লীগের 4 নেতা আলাদা আলাদা ভাবে সংস্কার প্রস্তাব করলো, মান্নান ভুঁইয়া করলো, ওইগুলো যদি যোগ করেন, ওইগুলি তো পাহাড় সমান। এখনকার সংস্কার প্রস্তাবের চেয়ে অনেক বেশি সংস্কার ছিল, সেগুলি বাস্তবায়ন হয়েছে? হয়নি। 3 জোটের রূপরেখা অনুযায়ী কি রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করছে? করেনি। ফলে কে করবে? রাজনৈতিক দল নিজেই যদি প্রস্তুত না হয়, তাকে এ করে দিচ্ছেন যে তুমি মারো, তুমি ক্ষেপণাস্ত্র ছোড়ো। আরে ভাই, ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য তো আগে ট্রেনিং দিতে হবে। তো রাজনৈতিক দলগুলো নিজেরাই প্রস্তুত না, নিজেরাই হলো এক একটা ফ্যাসিস্টের উপাদান। তাদেরকেই বলতেছেন তুমি গণতন্ত্র করবা এবং একদম আদর্শ রাষ্ট্র করবা, আমেরিকা ইউরোপ যাতে লজ্জা পায়। এটা কি সম্ভব? এগুলি তো তামাশা। আপনাকে ভাই, যে দেশে 54 বছর 55 বছরে, যে দেশে গণতন্ত্র কিন্তু দুই এটা তিন কি, বছর এটার আসলে উদ্দেশ্য বেশি। কি? আপনি যেটাকে তামাশা বলছেন সেটির উদ্দেশ্যটা একটু জানতে চাই। কারণ ডক্টর ইউনূস এটি লন্ডনে আহ, আহ, যেখানে দর্শকদের সাথে কথোপকথন প্রশ্ন উত্তর চ্যাথাম হাউসে, সেখানে তিনি বলছিলেন যে জনগণের হাতে, মানে সঞ্চালক প্রশ্ন করছিলেন জনগণকে কেন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় না, যে যেই দল যেই প্রস্তাব করবে তারা বেছে নেবে, মানে নির্বাচন করবে এবং সেই দল গিয়ে সেটা বাস্তবায়ন করবে। এক্স্যাক্টলি। তিনি বলেছেন জনগণ বোঝে না এবং জনগণ ভোট দেয় টাকা খেয়ে, যে যত টাকা দেবে ভোট সেই দলকে বা সেই প্রার্থীকে ভোট দেবে, এরকম ডক্টর ইউনূস বলেছেন। মানে জনগণ বোঝে না, জনগণ অসৎ, রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখছেন, রাজনৈতিক দলগুলো মিলে সংস্কার করে বাস্তবায়ন করবে। তিনি কি এটা বিশ্বাস করছেন? আপনি বলছিলেন যে তামাশা, এই তামাশাটা কি তার তিনি বিশ্বাস থেকে করছেন, নাকি কোনো এখানেও কোনো বিশেষ উদ্দেশ্য আছে? না, মানে এখানে আমার ধারণা যে ওনাদের একটা পুঁথিগত বিদ্যা। ওনারা মনে করছেন যে একটা চমৎকার সংস্কার প্রস্তাব দেবে আর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে সেটা বাস্তবায়ন করবে, কিন্তু পারবে না। সেটা তো সম্ভব না। আপনি বিএনপির কাঠামোটা দেখেন, সেই কাঠামোটা কি, এই আভ্যন্তরীণ ভাবে যেই সব দল যাদের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নাই, তারা কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিভাবে তারা আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য একটা ন্যূনতম গণতান্ত্রিক চর্চা করতে করতে আপনি 50 বছর পরে, 20 বছর পরে এটা আশা করবেন। আপনি এখন এটা আশা করতে পারেন না। কিসের উচ্চ কক্ষ, কিসের নিম্ন কক্ষ, এই কনসেপ্ট গুলো জানে এখানে? এইগুলি কখনো প্র্যাকটিস হয়েছে বা করার মতন সেই মানে কাঠামোটা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা? কিছুই নাই। আপনি মানে নানা রকমের কক্ষের আপনি কনসেপ্ট চাপাই দিচ্ছেন। 4 বছর সরকারের মেয়াদ হবে, 4 বছর, একজন 2 বছর 2 টার্মের বেশি হইতে পারবে না, এইরকম নানান কথাবার্তা শুনেন। এগুলি তো ভাই, 31 দফাটাই বিএনপি বিএনপি যেটা দিছে সেটাই বাস্তবায়ন করুক না বিএনপি ক্ষমতায় এসে, দেখেন সেটা করে কিনা। অন্যদের সংস্কার তো দূরের কথা, বিএনপির প্রতিটা নেতাই বলছে যে ওনারা বিদেশ থেকে এসে সংস্কার প্রস্তাব দেবে আর আমরা সেটা মেনে নেব। বলে নেই বক্তৃতায়?
এটা হচ্ছে মনের কথা বলছে তারা, আসলে হবে না। আমি বলি যে একটাই হবে, একটাই করুক, ওইটাই করাটা এখন দ্রুহ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং সবার অংশগ্রহণে। এটাই করুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, হচ্ছে এটা। এটা করুক, বাকিগুলি ছেড়ে দিতে হবে। কোনো উপায় নেই। আপনি তো নিজের রাজনীতি করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস করুক, রাজনৈতিক দল গঠন করুক, যেটা উনি করতে পারেননি অন-11-এর সময়, করুক। প্রত্যেকেই করুক, যতগুলি বুদ্ধিজীবী আছে ঐক্যমত্য কমিশনের, সবাই আলাদা আলাদা একটা রাজনৈতিক দল করুক, করে জনগণের কাছে যাক। জনগণের কাছে ম্যান্ডেট দিতে হবে তো। জনগণের কাছে ম্যান্ডেট না নিলে টাকা খেয়ে এরকম হ্যাঁ নির্বাচন হবে, হইতে 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 তারপরে এক সময় গণতন্ত্র হবে। কারণ গণতন্ত্র চর্চার ব্যাপার, গণতন্ত্র হলো পুঁথি পদবিদ্যার বিষয় না, এটা হলো একেবারে প্র্যাকটিসের ব্যাপার, এটা মানতে হবে। জি, এক লাইনে তাহলে আপনার কি মনে হয় নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবে, এপ্রিলের মধ্যে হবে, নাকি সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো একটা সময় হবে? আসলে হবে কবে? আমার ধারণা যে হইলে আরো আগে হবে, ডিসেম্বরের মধ্যেই হবে। আর যদি বিলম্বিত হয়, নির্বাচনের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। স্পষ্ট। সেই ধন্যবাদ। নির্বাচন করতে গেলে তাহলে আর একটা কর্তৃপক্ষ, আর একটা সরকার জি, আসবে আমি আমার। একটু মব প্রসঙ্গেও কারণ এই সরকারের পক্ষে হুম, আর বেশি দিন চলা অসম্ভব হয়ে যাচ্ছে। জি, আমি একটু মব প্রসঙ্গেও শুনবো, তবে আনিস আলমগীর এই আপনার কাছ মবই থেকে তো একটু শেষ করে দিচ্ছে, মবটাই তো শেষ করে দিচ্ছে, কারণ এত বড় মব কিভাবে ঠেকাবে? হ্যাঁ, আসি মব দিয়ে একটু আলাদা করে কথা বলবো, কিন্তু আনিস আলমগীর আপনার কাছে একটু পূর্বাভাস জি, জানতে চাই। যে অবস্থা দেখছেন ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, এপ্রিলে, ডিসেম্বর থেকে জুন মাসে নির্বাচনের সময়সীমা কেমন দেখেন, কখন হতে পারে? নির্বাচন আমি আমি বলেছি যেটা মনে যেটা করি যে তারা আমি দেখি লন্ডন যে, বৈঠকে ও মুস্তাফিজ, আমি একটু আমি আনিস শুনছি। আলমগীরকে শুনছিলাম, একটু আনিস আলমগীর বলছেন। জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে। সেটা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ওনারা যে কমিটমেন্ট করেছিলেন, বিএনপি যদি এখনো একরোখা হয়, সেটা ডক্টর ইউনূস দিতে বাধ্য। কারণ ডক্টর ইউনূস খুব ভালো করে জানে বিএনপি কে উনি মূলা ঝুলিয়ে শান্ত রেখেছেন হয়তো, কিন্তু বিএনপি যদি যদি মনে করে যে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা ছিল একটা ফাঁদ, তাহলে তারা যদি রাস্তায় নামে, এই সরকার টিকতে খুবই অসুবিধা হবে। তখন হয়তো নতুন একটা সরকার আসতে হবে। তো এই প্রেক্ষিতে আমি মনে করি ফেব্রুয়ারিতেই মধ্যে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডক্টর ইউনূস কিংবা, যখন আমি আগেই বললাম যে দুই পার্টিকে দুই পকেটে রেখেছে, উনি চাইবেন যে এটা যতদিন পিছানো যায়। ডক্টর ইউনূস নিজেই ক্ষমতা ছাড়তে চান না। উনার ক্ষমতার লিপ্সা বহু পুরনো। উনার এই ক্ষমতা লিপ্সার কারণে বহু কিছু হয়েছে বাংলাদেশের ইতিহাসে। গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বহু কাণ্ড ঘটেছে। তো এই লিপ্সা যদি উনাকে পেয়ে যায়, উনার লোকদের যদি পেয়ে যায়, যে যে আনন্দ উপভোগ ওনারা যেভাবে করছেন, যে 11 মাসে 12বার বিদেশ সফর করছেন, কোনো জবাবদিহিতা নাই, মানুষের মুখোমুখি হচ্ছেন না, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, আর প্রোপাগান্ডা টিমকে লাগিয়ে দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, বয়ান দেওয়ার জন্য, নিজেদের কোনো ইচ্ছে নাই। তো সেই জায়গাতে আমি মনে করি ইলেকশন যদি বিএনপির উপর নির্ভর করছে, বিএনপি যদি যদি এখানে সিরিয়াস হয়, তাহলে কিন্তু ইলেকশন ফেব্রুয়ারির মধ্যেই হবে। আর বিএনপি বিএনপি যদি কিন্তু আসলে সিরিয়াস না বিএনপির হয়, অবস্থানটাও কি বুঝতে পারেন সেটাও একটু জানি আপনার কাছ থেকে। যে বিএনপিকে তো দেখেছিলাম আন্দোলন করবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, তারেক রহমান বলে দিলেন ডিসেম্বরে হবে, হতেই হবে, এরকম একটা ভাষা ছিল তার। লন্ডন বৈঠকেও ডক্টর ইউনূস কিন্তু তার মানে একই রকম ভাষায় বললেন, যদি সম্ভব হয়, প্রয়োজনীয় সংস্কার হয়, তাহলে ফেব্রুয়ারিতে, বা হতে হলে ফেব্রুয়ারিতে, নির্বাচন হতে হলে এগুলো হতে হবে। মানে তিনি এই একই কথা বললেন, কিন্তু তাহলে এত সন্তুষ্ট হয়ে গেল কি করে বিএনপি? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হয়তো আপনারা নাও ভাবতে পারেন, বেগম জিয়া একটু সহানুভূতিশীল ডক্টর ইউনূসের প্রতি। তিনি বলেছেন তাকে সময় দাও, দেখো। বিএনপি সেই ডিসেম্বর থেকে তখন ফেব্রুয়ারিতে এই জন্যই নেমেছে এবং একটা সমঝোতায় যেতে চায়। বিএনপির হাইকমান্ড এখনো তার দলের লোকদেরকে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, লন্ডন বৈঠকের পর তারা ডক্টর ইউনূসকে কোনো আক্রমণ করছে না, এবং এটা তাদের সমঝোতার প্রেক্ষিতে এটা হচ্ছে। ডক্টর ইউনূস শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবেন, তারা সেটা বিশ্বাস করে, এবং সেই প্রেক্ষিতে এখনো তারা তাদের সেই নীতিমালা মানছে। কিন্তু তারা যখন দেখবে জামাতকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এখন এই পরিবেশে কিসের নির্বাচন, এই ধোঁয়া উঠে যাবে যখন, এনসিপি যখন বলবে এই সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না, তখন তারাও, বিএনপিও তার নীতি বদল করতে বাধ্য হবে। হুম। এখানে সেই কি, আচ্ছা প্রেক্ষিতে তাহলে কি এই কারণে যে আপনি বলছেন বেগম জিয়া সফট হতে বলছেন,
এই জন্যই কি এখন এরকম একটা প্রচারণা আবার শুরু হচ্ছে যে বেগম জিয়া, রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস, এই দুই মুরব্বী মিলে দেশকে এগিয়ে নেবেন সামনের দিকে বা সমৃদ্ধ করবেন? আহ, এটা কি এটার একটা এটা কোনো প্রভাব? এটা এটা তো আহ, আপনাদের প্যারিসে থাকা পীর সাহেব ঘোষণা করছেন, কিন্তু এটা কতটুকু যাবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই জন্যই যে জামাতের সাথে বর্তমানে বিএনপি যে সম্পর্ক, সেই সেই সম্পর্কে বিএনপি কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেবে না। এই সরি, জামাত কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেবে না। আর খালেদা জিয়াও কেন এই এই পরিস্থিতিতে 2 দিনের জন্য রাষ্ট্রপতি হয়ে আসবেন? উনি রাষ্ট্রপতি যদি হওয়ার ওনার ইচ্ছে থাকে, শারীরিক সামর্থ্য থাকে, বিএনপি নির্বাচিত হলেই আসতে পারবে। উনি কেন এই পরিস্থিতিতে যাবেন? তো আমার মনে হয় এগুলো এগুলো একটা অপপ্রচার না, মানে আমি বলবো এগুলো হচ্ছে দিবা স্বপ্ন। তবে 5 অগস্ট ঢাকায় কিছু করব, বঙ্গভবন ঘেরাও করব, এই জাতীয় হাঙ্গামা হওয়াটা অস্বাভাবিক না। এবং সেই হাঙ্গামার প্রেক্ষিতে রাজনীতি আবার কোন দিকে যায়, হাঙ্গামা আমি আশঙ্কা করছি এই জন্য যে সরকার যদি এটা হতে দেয়। কারণ সরকার তো এখানে চুপ করে থাকে সবসময়। 32 নম্বরে যে হাঙ্গামা হয়েছিল সেটা তো ঘোষণা দিয়ে হয়েছিল, সরকার তো চুপ ছিল। সরকার যদি চুপ থাকে যে বঙ্গভবন ঘেরাও করব, এই ধরনের কর্মসূচি 5 তারিখে যদি কেউ ডিক্লেয়ার করে, যে সরকার যদি চুপ থাকে, তাহলে এটা একটা রক্তারক্তির ঘটনা ঘটতেই পারে। কিংবা বিনা রক্তে সরকার সেটা বাস্তবায়ন করতে পারে। দুইটাই হতে পারে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে বিএনপি আহ শান্ত, আপনি যেটা বলছিলেন শুরুতে, বিএনপি এখন শান্ত থাকছে। তাদের পলিসিগত সিদ্ধান্ত, ডক্টর ইউনূসকে তারা খোঁচাবে না। হুম, আমি লন্ডন বৈঠকের পর একজন নেতাকেও দেখিনি ডক্টর ইউনূসকে আক্রমণ করে কোনো কথা বলতে। এবং তাদেরকে আমি যতদূর আমি ব্যক্তিগতভাবে জেনেছি যে তাদের কাছে এরকম একটা নির্দেশনা আছে তাকে না দেওয়ার জন্য। খালেদা জিয়া তার তার প্রতি সহানুভূতিশীল, পার হতে দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যদি ইন্টারন্যাশনাল খেলোয়াড় হিসেবে তার লোকেরা বলে, তার উপদেষ্টারাই বলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি, তো উনি খেলা যদি বিএনপিকে চুপ করে অন্যদিকে নিতে চান, এই তার টেনিও যদি দীর্ঘায়িত করতে চান, তাহলে এবং আহ, জামাতকে আরো শক্তিশালী হতে দিতে চান, এনসিপি কে আরো আহ, পায়ে মাটি শক্ত করতে দিতে চান, তাহলে তো মানে আহ, ভবিষ্যৎ কোথায় যাবে আমি জানি না। হয়তো তখন হুম। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে হয়তো সরকার বদল হয়ে আরেক সরকারের অধীনে নির্বাচন চাইতে পারে বিএনপি। জি। এখন বিএনপির অবস্থা মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। যে আপনার কাছে বিএনপির অবস্থানটা কেমন মনে হয়? তারেক রহমানের সেই বক্তব্য হতেই হবে, সেইখান থেকে এখন সহানুভূতিশীল, বেগম জিয়ার একটা সহানুভূতিশীল অবস্থান, আনিস আলমগীর বিষয়টি বলছিলেন। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন আলোচনায় আমাদের আমার কাছে অনুষ্ঠানে মনে এসে হয় অভিযোগ করতেন। আমি একটু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে আমি একটু শেষ করি যে একটা একটা মানে প্রচারণা তখনও এরকম হ্যাঁ, ছিল যে বিএনপিতে দুটা গ্রুপ, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ, এবং এই দুটা গ্রুপের মধ্যে কি কোনো রকম মানে এখানে দ্বিমতের জায়গা তৈরি হচ্ছে, বা এখানেও কোনো দুটো গ্রুপকে বা দুটো গ্রুপ করার একটা চেষ্টা হচ্ছে, এরকমও কি কিছু চলছে আসলে? একটা গ্রুপ বলছে সফট হও, একটা গ্রুপ বলছে একটু আহ, শক্ত হতে, এরকম কি কিছু চলছে? না, আমার কাছে মনে হয় না যে এখন বিএনপির মধ্যে আর কোনো বিভাজন আছে। তবে আনিস আলমগীর যেটা বলছে সেটা ঠিক, যে ডক্টর ইউনূসের ব্যাপারে একটু সফট হওয়ার জন্য বলছে, যে আলাপ আলোচনা করেই যাতে বিষয়টা যায়, আর যাতে আন্দোলন সংঘাত, যাতে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়। কারণ অনেকটা সময় তো পার হয়ে আসছে, প্রায় 17টা বছর তারা এই অনিশ্চয়তা অবস্থাটা পার করছে। সুতরাং এখন যাতে আর ক্রাইসিস না হয় সেই কারণে। কিন্তু এটাকে আমার মনে হয় বিএনপি একটা ফাঁদেই পড়ছে। বিএনপি যতটা সহজ মনে করছে, আস্তে আস্তে কিন্তু বিষয়টা জটিল হচ্ছে। এবং এই ধরেন এখন আহ, ঐকমত্য কমিশন বলছে যে 20টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখেন, মূল একটা পয়েন্টেই কিন্তু ঐকমত্য হলো না, যেটা সবাই মেনে নিল। সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। প্রধান কে হবে? বিএনপি বলছে যে না, বিচার বিভাগকে জড়ানোর দরকার নেই। তাহলে কে হবে? সেটাও কিন্তু এখনো সেটেল হয়নি। এইরকম যদি আপনি এক এক করে ধরেন 20টা পয়েন্ট, 20টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা কতদিন লাগবে এটা কোনো ঠিক নেই। আমার মনে হয় যে বিএনপি আগের যে অবস্থানটা ছিল, যে চাপ দেওয়ার যে অবস্থানে ছিল, ওইটাই রাখার দরকার ছিল। এবং এটাকে পপুলার করার দরকার ছিল। কারণ দিনকে দিন কিন্তু বিএনপি এখন আহ অবস্থাটা হলো এই, বিএনপি নেতা কর্মীদের সামনে কিন্তু কোনো আর কর্মসূচি নাই। তারা নির্বাচনকে সামনে রেখে যে তারা সংগঠিত হবে
ওটার বদলে যখন দেখছে আচ্ছা ঠিক আছে নির্বাচন যখন হয় হোক, আমরা আমাদের আখের গুছাই, এই করতে যে কিন্তু বিএনপির এখন আস্তে আস্তে তারা এই মনে করছে যে আমরা তো একভাবে ক্ষমতায় আছি, মানে প্রশাসন পুলিশ তো আমাদের ভয় তটস্থ থাকে, তো সুতরাং আমরা চালাই যাই। এইটা হচ্ছে আস্তে আস্তে বিপদের মধ্যে তারা পড়ে যাচ্ছে, বা খুব কৌশলে তাদেরকে ঢুকাই দেওয়া হচ্ছে। পরে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং আমি তো বলছি তো যে যেভাবে চলছে তৃণমূলের বিএনপি, সেই তৃণমূলের বিএনপির উপর নিয়ন্ত্রণ ইতিমধ্যে আমার ধারণা যে 50% তারা মানে হারাই ফেলছে। এবং আরো যখন যাইতে থাকবে সময়, তত আরো বেশি হাত ছাড়া হবে, এবং সেই সুযোগের অপেক্ষায় হয়তো মহল বিশেষ অপেক্ষা করছে। ফলে আমি মনে করি যে বিএনপি একটা ট্র্যাপের মধ্যে পড়ছে। তারা তাদের যেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ওই দাবিতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হতো। কেননা এটা পরিষ্কার যে মানে যে সংস্কার কমিশনের যেই লম্বা ফর্দ, এটা একমত হবে না। একটা দুইটা পয়েন্ট বাদে বাকিগুলিতে হবে না। যেটা হবে না সেটা নিয়ে কি হবে, সময় ক্ষেপণ হবে, এবং যত সময় ক্ষেপণ হবে বিএনপির জন্য তত বেশি। ফলে আমি মনে করি শুধু বিএনপি একটা জায়গায় আমি একটা ঝামেলার মধ্যে পড়লাম। আমি বিএনপির কাছে দৌড়াবো, নাকি জামাতের কাছে দৌড়াবো, নাকি এনসিপির কাছে দৌড়াবো? একটা মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই বিভ্রান্তির সুযোগে কিছু মানুষ তাদের সুবিধা হবে, কিন্তু দেশের জন্য ক্ষতি হবে। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আরো ক্ষতি হবে। অর্থাৎ বিএনপির উপর একেবারে নিয়ন্ত্রণ হারাচ্ছে। ইতিমধ্যে নানান রকম ঘটনা কিন্তু তারা নিয়ন্ত্রণ দিয়ে পাটগ্রামের ঘটনায় বহিষ্কার করছে, ভালো পদক্ষেপ নিচ্ছে, এটা ঠিক। বিএনপি একটা দিক হলো যে আগে যেটা হতো যে আমরা দেখতাম যে অনেক বেশি গণমাধ্যমে আসার পর তারপর হয়তো কিছু স্টেপ নিত শাসক দল, অর্থাৎ আওয়ামী লীগের আমলে। এখন কিন্তু সাথে সাথে তারা অ্যাকশন নিচ্ছে, কিন্তু অ্যাকশন নেবার পরেও এত বিস্তৃত এলাকা, ধরেন পাটগ্রামে থামাচ্ছে, ওই হাতীবান্ধা ঘটনা ঘটছে, রংপুরের মিঠাপুকুরে ঘটছে, কয় জায়গায় সামাল দেবে? দিশেহারা হয়ে যাচ্ছে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ। আর সবচেয়ে বড় কথা হলো এখানে দুর্বলতা, তারেক রহমান নিজে দেশে নেই। তো এইটাও অনেকে সুযোগটা নিচ্ছে যে উনি তো বিদেশে আছে, সুতরাং সমস্যা নেই। আর উনি যে নিয়ন্ত্রণ করবে, দল তো নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তো প্রশাসন পুলিশ লাগে। তো সেই প্রশাসন পুলিশকে তো উনি ডাইরেক্ট নির্দেশ দিতে পারেননি। তো ফলে অনেক দিক থেকে আমি বিপদ দেখছি। কোন ইন্টারিম এত লম্বা সময়, দেখেন 1-11-এর সময় দেখেন প্রথম 6 মাস খুব সুন্দর চললো, তারপরেই কিন্তু ধস নামতে শুরু করছে। এখনো কিন্তু তাই, বরং আমি মনে করি যে আরো আগে ভাগেই ধস নামা শুরু করছে, এবং যত প্রলম্বিত হবে তত আরো অন্ধকারের দিকে আমরা যাইতে থাকবো। স্পষ্ট। ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আমি একটু মবের প্রসঙ্গে জিজ্ঞাসা করবো বলছিলাম। আমি আনিস আলমগীর, আমরা মাস কয়েক আগে মাহফুজ আলমের যে মব সম্পর্কিত বক্তব্য, যে মব যে দলই করুক সেটি সহ্য করা হবে না, এখন থেকে শক্ত ব্যবস্থা নেওয়া হবে, এই বক্তব্য ছিল মাহফুজ আলমের। সম্ভবত সেই বক্তব্যের পাশে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও, সেই আয়োজনের পাশে ছিলেন। কিন্তু তারপরে এখন আবার দেখা যাচ্ছে তাদের বক্তব্য, মাহফুজ আলম ফেসবুকে লিখছেন জুলাই বিপ্লবী ছাত্র জনতা মব না। প্রেস সচিব তো বলছেন তারা প্রেশার গ্রুপ। সাংবাদিকদের একটি আয়োজনে গিয়ে বলেছেন যে তারা প্রোটেস্ট করলে তো আপনারা বলবেন মব। মানে দেখলাম অ্যাটর্নি জেনারেল তিনিও বলছেন যে তারা এতদিনে 17 বছর তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা প্রতিকারহীন ছিলেন, সেজন্য এরকম একটা অবস্থান। মানে একরকম আপনি আসলে কিভাবে দেখেন সরকার মবের বিরুদ্ধে শক্ত হতে গিয়ে আবার কি সেই শক্ত হওয়াটা ছেড়ে দিল? কি মনে হচ্ছে এবং কেন সেরকমটা হচ্ছে বলে মনে হয়? সরকার ছেড়ে দিয়েছে, আমি আগেও তো বললাম সরকার ছেড়ে দিয়েছে। আপনি যে উদাহরণ, কারণ মাহফুজ আলম, আমি খুঁজে বের করলাম আসলে 11 ফেব্রুয়ারি 2025 মাহফুজ আলম বলছেন মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। এটা তারই বক্তব্য। এবং তারপরে কিছুদিন একটু মবের একটু বিষয়টা কমেও ছিল, কিন্তু এখন যেরকম আবার বেড়েছে। হ্যাঁ, গত এক সপ্তাহ থেকে এটা চরম আকার ধারণ করেছে, যখন বলা হলো যে মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপের পর থেকে এটা বেড়ে গেছে, এটা তো মব না। তো আপনি যখন তাদেরকে মব বলবেন না, তখন এনসিপি নতুন সংজ্ঞা দিচ্ছে, এরা সংজ্ঞা দিচ্ছে, সবগুলো মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হচ্ছে মবের বিস্তারই চায় এরা। এদের এদের কারো ইচ্ছা নাই যে, আমি বহুদিন আগে থেকে বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা শ্রেণীকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, ডক্টর ইউনূসের সরকার টিকবে না। এখন উনি তিনটাকেই ছেড়ে দিয়েছেন। মোল্লাদেরকে নিয়ন্ত্রণ করাতে বলা হয় যে বিট অর বাই,
মোল্লাদের আপনি নিয়ন্ত্রণ করতে হবে বিট অর বাই। এটা শেখ হাসিনার এই পলিসি ছিল, বিট অর বাই। শেখ হাসিনা সারা ওয়ার্ল্ডে এটা আছে, মোল্লাদেরকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি বিট অর বাই। এই পদ্ধতি থেকে আমরা সরে গেছি। আমরা এদেরকে সব ইয়ে করতেছি, মানে আহ, ইয়ের দেওয়া আছে এদেরকে, মানে কি বলবো, মানে আশকারা দেওয়া আছে। এবং এমন তাদের বক্তব্য যে আপনি দিচ্ছেন, আপনি কি মবের ভয় পাচ্ছেন না? মব তো যে কাউরে আক্রমণ করতে পারে, মবের ভয় পাবো না কেন? মবের মধ্যেই তো আছি আমরা। এখন কি আপনি মনে করেন মবের মধ্যে নাই? এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আপনাকে হুমকি দিচ্ছে, সেগুলো কি মবের হুমকি না? হ্যাঁ। তো সরকারের মধ্যেও তো মব চায় না সেরকম লোকও তো আছে। আচ্ছা, মব সোশ্যাল যারা মিডিয়া না হয় যতদিন মুখে বলছে বা শুধুমাত্র কথার মধ্যে আছে, সেটা একটা ছেড়ে দিলাম, না হয় সেটা বাক স্বাধীনতার কোনো একটা জায়গায় যতই সেটা ডিফামেটরি হোক না কেন, কিন্তু যখন মানুষকে হুম, সামনাসামনি আক্রমণ করছে, জুতার মালা বা প্রহার করা, এই বিষয়গুলো হচ্ছে, তখন তো সেটি আসলে একদম মবের যে ডেফিনেশন সেটার মধ্যে পড়ে। না আমাদের পর্যায়ে এখনো আসে নাই, কারণ ওরা তো রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের পর্যায়ে আছে এখনো। এখন আমরা আমাদের বিরুদ্ধে আসবে যে মবের বিরুদ্ধে বলিস কেন, মব কোথায় পাস তোরা, সেটাতে আসবে, সেটা পরবর্তী পদক্ষেপ। হুম। এখন পর্যন্ত আছে যে ওরা নিজেদের স্বার্থে যেখানে টাকা পাবে। এই কালকে যেটা আমি বললাম না, চিটং ক্লাবের যে ঘটনাটা করছে, বলা হচ্ছে যে 1 কোটি টাকা চেয়েছিল। তো 1 কোটি টাকা এটা লেনদেন হচ্ছিল গভীর ইয়ে রাত 9টা পর্যন্ত বোধহয়, পরে ভেঙে গেছে। তখনই এটা তারা ডেকে আনে, মবদের ডেকে এনেছে। তো মব তো অনেক জায়গায় হচ্ছে টাকার বিনিময়ে, টাকার কারণে হচ্ছে। আমাদের ধরে তো কোনো টাকা পাবে না, আমাদেরকে ধরবে তখনই তোমরা মবের বিরুদ্ধে বলো কেন, আমরা মবগিরি করতে পারছি না। তখনই হয়তো তাদের টনক নড়বে আর কি, যে এগুলোকেও দমন করো। তো আমি আমি যেটা বলছিলাম যে তারা মবকে চাচ্ছে। এবং এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তারা সরকারে থাকতে পারে। এবং সরকারে থাকা মানে হচ্ছে ইলেকশন পিছিয়ে যাওয়া। এবং ইলেকশন তো নানা ইস্যুতে পিছানোর তালবাহানা আছে। তার মধ্যে তো সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা বলছেন না, সেটা হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে তাদের মাথা ব্যথা সবচেয়ে বড় হয়ে গেছে এখন। জামাত আজকেও যে তাদের যে নির্বাচনী সভা ছিল ফেনীতে, সেখানে বলছে যে এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে কালো টাকা, পেশি শক্তি এসবের বন্ধ হবে, তারা ফ্যাসিজম সৃষ্টি হবে না। আর পিআর পদ্ধতি হলে যে বিএনপি নাকি বলছে যে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে যাবে বা পুনর্বাসিত হবে, এমন বিএনপি নাকি প্রচার করছে। যে তারা বলছে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। তার মানে জামাত আগে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে বলে নাই। আগে এখন একবারে সরাসরি বলছে যে তারা শহীদের রক্তের উপর নির্বাচন দাঁড়িয়েও আসবে না। তার মানে নির্বাচন করবে তারা, এবং পিয়ার পদ্ধতিতে হতে হবে। আবার সালাউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বলেছেন যে পিয়ার পদ্ধতিটি জনগণ এটা বুঝেই না, যে এখনো জনগণ এটাতে কোনো এই পদ্ধতিতে কখনো ভোট দেয় নাই। এবং কিছু দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সত্য, কিন্তু সেই সব দেশেও এটা এখন পরীক্ষামূলক। তার মানে বড় একটা পেঁচাল এখানে রয়ে গেছে, কোনো কিছুতেই তো এখন সমাধান হয় নাই। যে আলী রিয়াজ কমিটি যে বসতেছে বসতেছে খালি বসতেই আছে, আর এই যে সনদ তৈরি করতেছে, এগুলো কোনোটাই তো কিছু হয় নাই তো। হুম। হওয়া না হওয়া মানে তো লন্ডন বৈঠকে যে সত্য ছিল যে এই সনদ দিয়ে তারপরে হবে, তো সেটা হবে না। তার হুম। মানে কেওয়াস এখন তো শুরু দেখছি হয়ে যাবে সনদ তখন। আলাদা, চার্টার আলাদা, মানে এখানেও একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে কিনা। আগে তো শুনলাম যে একটাই নাকি হবে। প্রথমে শুনলাম ছাত্ররা দেবে 31শে ডিসেম্বরের মধ্যে, সরকার না পারায় সরকার বলল যে সরকার দেবে না, পরে সরকার বলল যে সরকারই দেবে, ছাত্ররাও মেনে নিল। তারপরে বলল 30 কার্য দিবসের মধ্যে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র, সেটি চলে গেল, বলল জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে জুলাই মাসে। এখন সেটিও নাহিদ ইসলাম বলছেন সরকার ব্যর্থ হয়েছে, ফলে 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে এনসিপি, নাহিদ ইসলাম রায় ঘোষণা করবেন। এখন মানে তাহলে কি এই জুলাই সনদ ঘোষণাপত্র, এটাও আসলে এটারও ভবিষ্যৎ কি মনে হচ্ছে? এটা ভাবতাবাজি। কিসের সনদ? সনদটা কোথায়? আপনি তো জাতিকে জানাবেন না কি সনদে কি থাকবে, সেটা তো জাতি জানতে হবে। সনদটা কি সেটাই তো জানে না মানুষ। এনসিপি তো বিএনপি তো একটা কোনো, একটা ফর্ম জানিয়েছিল যখন ঘোষণাপত্র মানে ডিসেম্বরের শেষে করার কথা ছিল। তারা কি প্রেস কনফারেন্স করে বলেছিল যে তাদের এই সনদ? তারা সেটা প্রকাশ করুক, তাহলে আমরা বলতে পারি, সেটা নিয়ে কথা বলতে পারি। তো সনদ সেটি কি নাকি সেটাই তো আমরা জানি। সব রাজনৈতিক দলগুলোর কাছেও তারা পাঠিয়েছিল, এটা নিয়ে একটা আলোচনাও হয়েছিল।
আমি জানি না তারা কোন ধরনের সনদ পাঠিয়েছিল, এবং বিএনপি এই এই ধরনের সনদে তো স্বাক্ষর করবে আমার এখনো পর্যন্ত মনে হয় না। আর স্বাক্ষর যদি তারা এই ট্র্যাপে পড়ে বলেন, চাপে পড়ে বলেন করলো, ক্ষমতায় গিয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে কোনো ইয়ে আছে, কোনো বাধা আছে? বিএনপি 1991 সালে যে ক্ষমতায় গিয়েছিল 3 জোটের রূপরেখাকে মেনে, 3 জোটের রূপরেখাকে তো তারা বালিশের তলায় না কোথায় ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এই ধরনের সনদের কোন মানে আছে? সনদ তো থাকবে না। যে বলে যে চুক্তি করে রাজনৈতিক দলগুলো একসঙ্গে যুক্ত হয়ে জুলাইকে আপহোল্ড করে, জুলাই, আসলে সবটা হচ্ছে যে জুলাইকে জুলাইকে ইনডেমনিটি দেওয়া। জুলাই আন্দোলনে যারা ছিল, ডক্টর ইউনূস, আদার্স, এদেরকে ইনডেমনিটি দেওয়া যদি হয় যে জুলাই সনদ, তো সেই ইনডেমনিটিও তো থাকবে না। হুম হুম। কারণ সনদটা কি এখনো ক্লিয়ার না মানুষ। আচ্ছা, আর আপনি ক্লিয়ার বলছেন হইলো। ক্ষমতায় গেলে ছুঁড়ে ফেলে দেবে না, তার নিশ্চয়তা কি? কিন্তু আমি একটা বক্তব্য দেখছিলাম এই বছরেরই 19শে এপ্রিল, ফরহাদ মজহার, যিনি সম্প্রতি আবার আলোচনা হয়েছে যে পাকিস্তানের হুম মতো বাংলাদেশেও যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ অপারেশন করেছে, জেফ্রি হুম স্যাক্সের হুম। এমন বক্তব্য ফেলে দেওয়া যায় না, এমন একটি বক্তব্যে মানে তাকে নিয়ে খুব কথা হচ্ছে। তিনি 19শে এপ্রিল বলেছেন যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, এটা অন্যায় হয়েছে, ছাত্ররা আজকে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে, এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস, এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না। মানে তিনি এটি বলছেন, এই তরুণদের বাঁচতে দেবে না, আন্দোলনকারী তরুণদের, বিএনপি বা আওয়ামী লীগ কেউ সবই একই। এটি ফরহাদ মজহারের বক্তব্য। ফরহাদ মাহতাবের বক্তব্য তো আমি এখানে অমূলক মনে করি না। এর বাঁচতে দেবে না তো, কারণ যেটাকে আপনি অভ্যুত্থান বলছেন, সেটা কি ধরনের অভ্যুত্থান ফরহাদ মাহতাব নিজে বলতেছেন। ফরহাদ মাহতাব নিজে বলতেছে এটা হচ্ছে যে আমেরিকানদের প্রতিস্থাপিত সরকার পরিবর্তন। তো তাহলে সেই হিংসাগুলো তো যাচ্ছে না। আপনি অভ্যুত্থানের নামে অন্য রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করছেন, তাদেরকে ঘরে থাকতে দিচ্ছেন না, মুক্তিযুদ্ধের উপরে হামলা করছেন। তো এগুলো তো অমীমাংসিত থেকে যাচ্ছে সবকিছু। আপনি যদি আজকে যদি আওয়ামী লীগ বা আদার্স, এই যে শক্তিগুলো যারা ছিল তারা সহ আসে, তারাও নাকে খত দিয়ে যদি আজকে মানতো যে আমরা সবাই এক হয়ে একটা জিনিস মানতেছি, তাহলে সেটা একটা সনদ হইতো। এটা তো একতরফা সনদ হবে। যে একতরফা কি, সেখানেও যারা আছে এখন, যে আওয়ামী এবং আওয়ামী সহযোগী যারা ছিল, তাদের বাইরে আপনারা যারা আছেন তারাও একমত না। তো এই ধরনের সনদের ভবিষ্যৎ কতটুকু হবে বলেন? এবং এই যে ছেলেগুলো যারা আন্দোলন করলো, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে জুলাইতে যে আন্দোলন হলো সেখানে যারা অংশ নিয়েছিল, শেখ হাসিনা, কিছু শেখ পরিবারের কিছু আহ, ইয়েরা, এটা কি বলবো, গোলাম টাইপ লোকজন, আর আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী ছাড়া অলমোস্ট সবাই মধ্য জুলাই থেকে চেয়েছে যে ঠিক আছে শেখ হাসিনার সরকারের পরিবর্তন চাই। কিন্তু পরিবর্তন চেয়ে আসলে পরবর্তীটা কি, এই লক্ষ্য তো ঠিক হয় নাই। এটা তো রাতারাতি হয়ে গেছে। এবং যে বলা হয় যে ডক্টর ইউনূস বলেন যে এটা একটা মেটিকুলাস, তারপরে কি মাস্টার মাইন্ড, এগুলো তো কিছু আসলে এগুলো উনি আবিষ্কার করেছেন। বাস্তবতাটা হচ্ছে যে ওই যে আবু সাইদের মৃত্যুর পর এটা হঠাৎ টার্ন নিল এক দফা, এবং এক দফার ভিত্তিতে সেটা হয়ে গেল। এখানে কোনো বিপ্লব ছিল না, এখানে কোনো অভ্যুত্থান ছিল না। অভ্যুত্থান এবং বিপ্লবের একটা টার্গেট থাকে, একটা নকশা থাকে। ওই নকশা অনুযায়ী তো এটা কিছু হয় নাই। জি। তাতে করে আমরা আজকে যে সংকটে পড়েছি, যে ইলেকশন হবে কিনা, রাজনীতির কি গতিপথ হবে, সনদের কি হবে, সংস্কার কি হবে, এগুলো তো এই সমস্ত কারণে উদ্ভব হয়েছে। এগুলো যদি এগুলো যদি বিপ্লবের আগে যদি বলা হইতো, অভ্যুত্থানের আগে ঘোষণা হইতো, তাহলে তো ওটার জি। ভিত্তিতেই এটা আন্দোলন জি। হতো। তাহলে তো মাস্টার এই মাইন্ড অনিশ্চয়তা থাকতো যাকে না। পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মাস্টার মাইন্ডই মেটিকুলাস ডিজাইন নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, দেখেছেন কিনা আপনি? সেটা নিয়ে একটু আসি, কিন্তু জুলাই সনদ দিয়ে মোস্তফা ফিরোজের বক্তব্যটা একটু স্পষ্ট হয়ে শুনেনি। মোস্তফা ফিরোজ জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে যা হলো, আমি যে কথাগুলো বললাম যে দফায় 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 সেটি হলো, এবং ফরহাদ মজহারের বক্তব্য, আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, জুলাই সনদ সংস্কার এই যে আলাদা আলাদা একটা জটিল রূপ নিচ্ছে, এটা তো মানে সংস্কার প্রস্তাব যেটা সব দল এগ্রি করবে, এটাই তো হবে জুলাই সনদ। তো এর পিছনে আর জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে একটাই, যে আমরা আর ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদ দেখতে চাই না, ফ্যাসিবাদ মুক্ত সুষ্ঠু গণতান্ত্রিক মানে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা করব, এইটাই তো অঙ্গীকার হবে। তারপরে কে কোন ফরম্যাটে কি করবে না করবে, দ্বীপ কক্ষের পার্লামেন্ট করবে নাকি কোন কক্ষের কি করবে, সেটা তো যার যার ম্যানিফেস্টো নিয়ে সে নির্বাচনের মাঠে নামবে, জনগণের ভোট চাইবে। এখন
আমি দেখছি যে সবচেয়ে বড় লম্বা ম্যানিফেস্টো সম্ভবত এনসিপি। তো ভালো, তারা তো আজকে যেমন দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছেন যে 16 বছরে আমরা বিএনপি যা করতে পারেনি আমরা 7 মিনিটে সেটা করছি। তো তাই যদি হয় তাহলে আরেকটা লড়াই তারা করুক, যে তাদের ম্যানিফেস্টো গুলো নিয়ে তারা মাঠে আসুক, অর্থাৎ ভোটের মাঠে আসুক। কিন্তু ভোটের মাঠে আসছে না, আসছে কিন্তু সব কাগজে কলমে। ওই সংস্কার সনদ, আমি তো বুঝলাম না যে এখানে যদি সংস্কারের অন্তত 2-3টা পয়েন্টও যদি ঐক্যবদ্ধ হয় সব রাজনৈতিক দলগুলো, তার মধ্যে তো একটা সবচেয়ে বেসিক পয়েন্ট, সেটাতে তো সবাই একমত হয়েছে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। তো সেইটাই তো সবচেয়ে বড় দাবি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তো আন্দোলনে তখন আমরা সংখ্যানুপাতিক নির্বাচন শুনিনি, দ্বিকক্ষের পার্লামেন্টের কথা শুনিনি, শুনছি একটাই, যে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তো ওইটাই আগে বাস্তবায়ন করুক, ওই বড় সংস্কারটা আগে সবাই অ্যাকসেপ্ট করুক, তারপরে যার যার ম্যানিফেস্টো অনুযায়ী কে কোন সিস্টেমে গভর্নমেন্ট চালাবে সেটা তারা করুক করুক। কিন্তু মূলটা বাদ দিয়ে মনে হচ্ছে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এইটা মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার হচ্ছে ওই সংবিধান পাল্টাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, নানান রকম ইস্যু। সেই ইস্যুগুলো তো হচ্ছে নির্বাচনী দাবি। সেই নির্বাচনী দাবি তো মানুষ ঠিক করবে এখানে টেবিলে বসে। আহ, যারা মানে ভোটের মাঠে যাদের ভোট নাই তারা কিভাবে ঠিক করে?